কি রে কালু ব্রাদার, তো এখন ঠিকঠাক আসছে না, এখন ঠিকঠাক গানও আমরা শুনতে পাচ্ছি না। তো হাবলু তুই একটা গান শোনা আজকে। আমি গান জানলে আগে শোনাতাম, আমি আর গান জানি না তো। হাবলু তুই তো বললি সেই দিন কালুর কাছে আমি প্রতিদিন গান শিখতে যাই। যে গান শিখেছি এখন যদি বলি তোদেরকে আর ক্লাস করতে হবে না, যা শিখেছিস তাই বল না কেন। আজকে হেড স্যার ক্লাস নিতে আসবে আর পড়া দিয়ে গেছে। পড়া যদি না পারো তাহলে এমন মার ধরবে না, ক্লাস থেকে কে কোন দিকে পালাবে ঠিক পাবে না। আর তোমরা গান নিয়ে মেতে আছো। পড়াশোনা নিয়ে তুই এত চিন্তা করিস বলে কি সবাই চিন্তা করে নাকি? পড়াশোনা করিয়ে তুই ডাক্তার মাস্টার হবি, শুধু ডাক্তার মাস্টারের দরকার না, অন্য কিছুরই দরকার। আমরা তো পড়াশোনা নিয়ে চিন্তা করি না। মাস্টার আসুক, যে আসবে সে আসুক, হেডমাস্টার কেনে হেডমাস্টারের হেডমাস্টার আসুক, সব দেখে নেব। বেশ বলে দিলাম, পরে তো তুই আমার দোষ দিতে পারবি না। কি ব্যাপার রে, কালু এখনো স্কুলে আসলো না কেন? দেখ ঠিক চলে আসবে হয়তো। সবাই চুপ, স্যার আসছে। সিট ডাউন, সিট ডাউন। কথা কি কানে যায় না? আমি সিট ডাউন বলছি আর তোরা দাঁড়িয়ে আছিস। বস। স্যার ভেতরে আসতে পারি? কাম ইন, কাম ইন। ইউ আর লেট, হোয়াই? স্যার রাস্তায় আসার সময় আমার মোটরসাইকেলের চাকাটা কাদায় আটকে পড়েছিল, তাই লেট হয়ে গেল। নো নো নো, টেল মি ইন ইংলিশ। তুই যে কথাগুলো বললি সেগুলো ইংরেজিতে বল। স্যার হোয়েন আই স্কুলে কামিং, মাই মোটরসাইকেলের চাকা ওয়াজ পোরিং ইন কাদা, নো নরিং চরিং, অনলি ভুম ভুম সাউন্ড করিং। কি সাংঘাতিক ইংরেজি রে বাবা! এখন আমি বুঝতে পারছি তোদের ক্লাস থেকে যাওয়ার পর ইংরেজি স্যার কেন প্রতিদিন অজ্ঞান হয়ে যায়। নে বস, আজ যদি পড়া না হয় তাহলে কিন্তু আমি পে দিয়ে লাল করে দেবো তোদের আজ। তোদের যে আগের দিন রচনাগুলো পড়ে মুখস্থ করে আসতে বলেছিলাম, মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, মুখস্থ কেন, একদম ঠোঁটস্থ করে এসেছি। বললুন কোন রচনাটা বলতে হবে। এ বেটা তো আগের দিন এক বাঘ দিয়েই সব রচনাকে গিলে খেয়েছে, আজ আবার কি পড়ে এসেছে কে জানে। ওর কনফিডেন্ট লেভেল দেখে তো ওর মতি গতি বেশি ভালো বুঝছি না। তোকে পরে ধরছি, বাকি সবার খবর আগে শুনি। এই ঘেটু, তোর কি খবর রে? পড়ার কথা শুনেই তোর মুখটা কেমন কিসমিসের মতো চুপসে গেল কেন? স্যার কাল আমার বাবার সম্পত্তি 2 ভাগ হলো, তাই বাড়িতে অনেক লোকজন ছিল, তাই পড়তে পারি নাই। বলিস কি, তোর বাবার সম্পত্তি 2 ভাগ হলো মানে? ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। স্যার কালকে আমার আরেকটা ভাই হয়েছে। এতদিন আমার বাবার সম্পত্তির ভবিষ্যৎ মালিক আমি একাই ছিলাম। কাল আমার আরেকটা ভাই হলো, তাহলে আমার বাবার সম্পত্তি 2 ভাগ হয়ে গেল না? কি বিশ্রু ছেলে রে বাবা! বস বস, এই বয়সেই সম্পত্তির ধান্দা। পেশি, তোর কি খবর রে? রচনা পড়ে এসেছিস তো? স্যার কালকে আমাদের বাড়িতে আমার স্মল মাদার এসেছিল, তাই পড়তে পারিনি। স্মল মাদার মাদার মানে? স্যার ছোট মামা, স্মল মানে ছোট আর মাদার মানে মামা। ইংরেজি স্যার আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে বলেছে, তাই আমি ইংরেজিতে বললাম। তোর যা ইংরেজি, এই ইংরেজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে। তুই বস বস। বাবা হাবলু, তুই পড়ে এসেছিস তো? কাল স্যার বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে, তাই পড়তে পারিনি। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কাপ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে। দাদু বলল এত দামি কাপ সিরাপটা ফেলে দেব, তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো যাতে আমার সর্দি লাগে আর ওই কাপ সিরাপটা আমার কাজে লাগানো যায়। কি সাংঘাতিক রে বাবা! তোর দাদু তো দেখছি সামনের বছর কিপটেমির জন্য পুরস্কার পাবে। দেখলেন তো স্যার, আমার ছাড়া আর কারো পড়া হয়নি, তাই ওদের পড়া ধরে সময় নষ্ট না করে আমাকে ধরুন। বেশি লাফালাফি করিস না রে ফেলু, স্যারের মুডটা এমনিতেই আজকে খুব খারাপ আছে। চুপচাপ থাক একটু, না হলে তোর জন্য সবাই আমরা পেদানি খাবো আজ। তোরা পড়া করে আসিসনি, তাই পেদানি খাওয়ার ভয়ে স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস। আমি আত্মসমর্পণ করার পাত্র নই, আমি আজ পড়া করিয়ে এসেছি, তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না। আগের দিন তো বাদ দিয়ে চালিয়ে দিয়েছিস, আজকে আবার কি দিয়ে চালাবি রে? দেখ স্যার, পড়া ধরলেই বুঝতে পারবি। স্যার ধরুন, রচনা কোনটা বলবো বলুন। নে, আফ্রিকা মহাদেশের ওপর একটা রচনা বলতো, কেমন বলিস শুনি। এত সহজ স্যার, একটু কঠিন ধরুন। বেশি পাকামি করিস না ফেলু, যেটা বলতে বলেছি সেটাই বল। আফ্রিকা মহাদেশ নিয়েই রচনা বল।
স্যার, আফ্রিকা মহাদেশ হইল পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত। আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়েই রয়েছে গভীর জঙ্গল। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখি আছে, তার মধ্যে হাতিও আছে। হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা? বুঝেছি, এ বেটা আজ হাতির রচনা পড়ে এসেছে। আজ সবটাই ও হাতি দিয়েই চালাবে। আমিও আজ ওকে ছাড়বো না, ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো। কিছু বললেন স্যার? না না, তোকে কিছু বলিনি। তুই এবার শরৎকালের ওপর একটা রচনা বলতো। পারবি তো ফেলু শরৎকালের রচনা? তুই দেখ না, এটাও খুব সহজ, আমার কাছে একদম জল ভাত। স্যার, আমাদের দেশ মৌসুমী জলবায়ুর দেশ। এই মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতুচক্র। আমাদের দেশে বছরে 6টি ঋতু দেখা যায়। তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল। এই শরৎকালে আকাশ পরিষ্কার থাকে, ঘাসের ওপর শিশির পড়ে, চারিদিকে কাশ ফুল ফোটে। এই শরৎকালে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। দুর্গা ঠাকুরের 2 মেয়ে লক্ষ্মী ও সরস্বতী, আর 2 ছেলে কার্তিক ও গণেশ। এই গণেশ ঠাকুরের মাথাটা মানুষের নয়, হাতির। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো মিনমিনে ছোট, সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় ফুর্তিতে দাঁত বের করে থাকে। হ্যাঁ, যা অনুমান করেছিলাম ঠিক তাই। বেটা হাতির রচনায় পড়ে এসেছে। এবার ইতিহাস থেকে রচনা ধরবো, দেখিও কি করে। নে বাবা ফেলু, এবার তাজমহলের ওপর একটা রচনা বলতো। তোকে এবার বিপদে ফেলে দিল রে ফেলু। তাজমহলে তুই হাতি আনবি কি করে? তুই দেখ না, ঠিক পারবো। স্যার, তাজমহল হইল পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে মার্বেল পাথর দিয়ে এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল যখন তৈরি করা হয় তখন উন্নত মানের যানবাহন ছিল না। তখন ভারী ভারী পাথর বহন করার জন্য 1000-এরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে। হাতির সামনে ক্রেনের মতো সুরও আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সব সময় দাঁত বার করেই থাকে। স্যার, কেমন লাগলো তাজমহলের উপর রচনাটা? দাঁড়া, একটু নিঃশ্বাস নিয়ে নি, আমার হার্টবিট বেড়ে গেছে। কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না। নে, এইবারই লাস্ট। আশ্চর্য জগদীশচন্দ্র বসু নিয়ে একটা রচনা বলতো। দেখি বেটা তুই এবার হাতি কি করে আনিস। এবার তুই মনে হয় ফেসে গেলি রে ফেলু। আশ্চর্য জগদীশচন্দ্র বসু রচনার মধ্যে তুই হাতি আনবি কি করে রে? ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি। এই ফেলুর কাছে কিছুই অসম্ভব নয়। দেখ, ঠিক পারবো। নে, তাড়াতাড়ি বল। আচার্য জগদীশচন্দ্র বসু ভারত তথা বিশ্ববিখ্যাত একজন প্রাতঃস্মরণীয় বিজ্ঞানী। তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে। এই গাছের থেকে কাঠ পাওয়া যায়, আর সেই কাঠ থেকে চেয়ার, টেবিল, খাট, আলমারি তৈরি করার সময় কাঠের সাথে কাঠের জোড়া লাগাতে কাঠ মিস্ত্রিরা ফেভিকল আঠা ব্যবহার করে। এই ফেভিকল আঠার ডাব্বার গায়ে দুটো হাতির ছবি থাকে। আর এই হাতি হলো পৃথিবীর স্থলভাগের সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির বড় চেহারা, ডিশ অ্যান্টেনার মতো বড় বড় দুটো কান, দেহের তুলনায় লেজটা এইটুকু পুচকে পড়া, চোখ দুটো ছোট মিনমিনে। হাতির সামনে ক্রেনের মতো সুর আছে। আর হাতির মনে এত আনন্দ, এত ফুর্তি যে সবসময় দাঁত বার করেই থাকে। ওরে থাম থাম বাবা থাম। হ্যাঁ, ওরে আমাকে তোরা কেউ একজন ধরে স্টাফ রুম পর্যন্ত দিয়ে আয়। বন্ধুরা, রচনার ক্লাসটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, যত খুশি পারেন শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরো অনেক আনন্দের ভিডিও নিয়ে আসবো। সকলে আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। যে যত আনন্দে থাকবেন, যে যত হাসবেন, সে তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।